Assalamualaikum, dear students. I hope you all are fine by the grace of Almighty Allah. Today I am going to take classes on voice sense. Now start, listen to me. দেখো প্রথমে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স কিভাবে করতে হয় সেটা আজকে বুঝাবো ওকে নাও স্টার্ট এভরিবডি লিসেন টু মি First we know what is called imperative sentence. Imperative sentence হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেমন নাম্বার 1 do the sum এখন অঙ্কটি করো রুল 1 মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় কোনো ইম্পারেটিভ সেন্টেন্স তখন তোমাকে কি করতে হবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে তোমাকে লেট লিখতে হবে লেট और ऑब्जेक्ट লিখবা ऑब्जेक्ट के सब्जेक्ट বানাবা और बी লিখবা और এই মূল ভার্বের B3 তাহলে let the sum be done তাহলে এটা স্ট্রাকচার প্রথমে let ऑब्जेक्ट के सब्जेक्ट করবে প্লাস বি প্লাস বি তাহলে আমরা জেনে গেলাম যে মূল ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে প্রথমে লেট লিখতে হবে পরে এই অবজেক্ট কে সাবজেক্ট করবে পরে বি লিখবে তারপর B3 লিখবে যেমন আরেকটি एग्जांपल দিচ্ছি টেক কেয়ার অফ ইওর হেলথ প্যাসিভ করতে গেলে কি লাগবে প্রথমেই লেট और এই জায়গায় অবজেক্ট কি লেট ইউর হেলথ let your health be তারপর B3 taken কি taken care of হয়ে গেল এরপর যদি আমরা এবার নেভার টেল এ লাই let a lie never be told তাহলে আমরা দেখো মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা করে দেই তাহলে অ্যাকটিভ থেকে প্যাসিভ হয়ে যাবে Okay, understand? Then rule 2 আশা করি তোমরা বুঝতেছো rule 2 কোন সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয় do not hate the poor
তারপর কি করবে, ডু নট থাকলে রিসিভ করতে হলে তোমাকে কি করতে হবে, প্রথমে লেট নট লিখতে হবে, আর বাকি নিয়ম ঠিক থাকবে। লেট নট দ্য ফোর ডি হেটেড। Do not play football at noon. Do not থাকলে কি হবে, let not। Let not football be played at noon। নাম্বার 3 রুল। তাহলে এটা স্ট্রাকচার কি হলো, প্রথমে ডু নট থাকলে লেট নট বসাবা, আর বাকি নিয়ম সব ঠিক থাকবে। যেমন ডু নট লাফ এট দ্য পোর, দেখো তাহলে লেট নট the poor be laughed at। তাহলে আমরা ডু নট দিয়ে কিভাবে করতে হয় সেটা শিখে গেলাম। ডু নট থাকলে লেট নট লিখবো, পরে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর বি লিখবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, then rule 3, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে লেট থাকলে কি হবে, লেট বসিয়ে দিবে চোখ বুঝে, লেট দ্য ওয়ার্ক অবজেক্ট কি সাবজেক্ট করবে, let the work be মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, let the work be done এই জায়গায় বাই আসবে, বাই মি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে লেট থাকলে প্রথমে লেট বসে যাবে, আর বাকি নিয়ম ঠিক থাকবে, শেষে বাই আসবে। তাহলে স্ট্রাকচারটা কি, প্রথমে লেট বসবে, অবজেক্টকে সাবজেক্ট করবে, বি বসাবা, B3 by plus subject or objective from। ওকে, এরপর যদি আরেকটা एग्जांपल দিচ্ছি, let him sing a song। তাহলে কি হবে, let a song
be let a song be sung by him. এরপর দেখো let him write a letter. Let a letter be written. By him. তাহলে আমরা শিখে গেলাম আজকে লেট যুক্ত যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়। প্রথমে লেট বসাবা, অবজেক্টকে সাবজেক্ট করবে, বি বসাবা, বি তারপর বি থ্রি বসাবা, পরে বাই বসাবা, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। ওকে, ক্লিয়ার? এরপর দেখো রুল 4। দেখো বাই মি এ শার্ট, এটা কি এটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে এই জায়গায় মি, মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কি করবে? দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স লেট বসাবা, অবজেক্টকে সাবজেক্ট করো, লেট এ শার্ট বি বট ফর মি। যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তাহলে শেষে ফর মি হবে। দেখো লেট এ শার্ট বি বট ফর মি। pluck me a flower, এটাও দেখো ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে কি করবে? let a flower be plucked for me. plucked এর B3 হলো plucked। তাহলে আমরা আরেকটি রুল শিখলাম নাম্বার 4, যে ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে মূল ভার্বের পরে তাহলে কিভাবে করতে হয়। নাম্বার 1, বাই মি এ শার্ট, লেট এ শার্ট বি বট ফর মি। প্লাক মি এ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড। এই জায়গায় আগের সব নিয়ম ঠিক থাকবে, শেষে ফর দিয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। ওকে, তাহলে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের এই 4টা রুল মনে রাখি, আশা করি এ ধরনের আরেকটি রুলস আছে। দেখো নাম্বার 5, ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দিয়ে শুরু হলে কি হবে? প্লিজ হেল্প দ্য পোর। তাহলে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে কি করবে? যদি কোনো সেন্টেন্সে প্লেস থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু লিখবে প্লেস এর পরিবর্তে। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পোর। তাহলে দেখো অত্যন্ত সহজ, মনে রাখবে ইউ আর রিকোয়েস্টেড টু লিখবে আর প্লিজ এর পরে বাকি অংশ লিখে দিবে, প্লিজ এর পরে মূল ভার্ব থেকে বাকি অংশ লিখবে। ওকে, আন্ডারস্ট্যান্ড?
প্লেজের পরে মূল ভার্ব থেকে বাকি অংশ লিখবে। প্লেজের পরিবর্তে কি লিখবি? ইউ রিকোয়েস্টেড টু, পরে প্লেজের পরে মূল ভার্ব থেকে বাকি অংশ। অত্যন্ত সহজ। এরপর দেখো প্লিজ give me a glass of water. It was same নিয়ম, you are requested to give me a glass of, to give me তাহলে আমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের 5টি রুল শিখলাম। এটা লাস্ট রুল হলো প্লিজ হেল্প দ্য পোর, ইউ রিকোয়েস্টেড টু হেল্প দ্য পোর। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ এর পরিবর্তে কি লিখছি? ইউ রিকোয়েস্টেড টু। এরপর প্লিজ এর পরবর্তী মূল ভার্ব থেকে বাকি অংশ লিখবে। তাহলে যে কোনো এই ধরনের সেন্টেন্স থাকলে প্লিজ থাকলে ইউ রিকোয়েস্টেড টু লিখে দিবে। অত্যন্ত সহজ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ দিলে আমরা আশা করি তোমরা পারবে। এই 5টা রুল যদি মনে থাকে আশা করি পারবে ইনশাআল্লাহ। ইম্পারেটিভ সেন্টেন্স যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ দিলে তোমরা পারবে। এরপর দেখো আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করতে গেলে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি, হোয়াট ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা একটু জানা দরকার, তাই না? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ওকে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইত্যাদি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা কি করব দেখো। আমরা একটা সেন্টেন্স আগে লিখিয়ে দেখো অক্সিলারি ভার্ব এমিজার ওয়াজুয়ার অক্সিলারি ভার্ব বিহীন ডু ডিড ডাস এই ধরনের যদি থাকে তোমরা কি করবে? যেমন 1 নাম্বার, ডিড হি রাইট এ লেটার। ডিড হি রাইট এ লেটার, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে কি একটি চিঠি লিখেছিল? এই সেন্টেন্সটাকে আমরা একটু তোমাদের বোঝার জন্য একটু একটা সহজ পদ্ধতি করছি। দেখো প্রথমে কি করবে, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করবে। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কি হবে করো দেখি। হি রোড এ লেটার। এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখি। তাহলে এটা তো আগে আমরা জানি এই ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়। যেমন এটার অবজেক্ট কি, এ লেটার ওয়াজ, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এর জন্য ওয়াজ, লেটার ওয়াজ রিটেন বাই হিম। এখন আমাদের যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে তাহলে আমরা কি করব, এই অক্সিলারি ভার্বটাকে আগে নিব। was a letter written
was the letter written by him শেষ একটা প্রশ্নবোধক ছিল এই যে দুটো সেন্টেন্স এটা তোমাদের বোঝার জন্য করছি রাফ করেছি এটা লেখার দরকার নাই তাহলে did he write a letter he wrote a letter এটা প্রথম অ্যাসার্টিভ করছি পরে এটাকে যথানিমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি letter was written by him তারপর শুধু অক্সিলারি ভার্বটা আগে আনছি আর সব লিখে রেখেছি বাই মানে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল এটাকে ডাইরেক্ট যদি করো এরকম হবে was a letter written by him okay understand এরপর অক্সিলারি ভার্ব যুক্ত যেমন are they playing football দেখো এই জায়গায় অক্সিলারি ভার্ব আর আছে আগে এই ধরনের সেন্টেন্স তোমরা কি করবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটাকে যদি কি করবে অ্যাসার্টিভ মানে they are playing football তাহলে ফুটবল is being played by them তাহলে তো আমরা কি করব is football being played by them শেষে প্রশ্ন বলতে তাহলে is football being played by them তাহলে আমরা do did does অক্সিলারি ভার্ব am is are was are এগুলো ধরনের দিলে আশা করি তোমরা পারবে এই নিয়মে করে দিলেই হয়ে যাবে এরপর দেখো আমরা ইন্টারোগেটিভ মানে ডব্লিউএস কোশ্চেন যদি দিয়া ইন্টারোগেটিভ শুরু হয় ডব্লিউএস কোশ্চেন রুল 1 হ্যালো ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি শুরু হয় যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট তাহলে এটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে হোয়াট থাকলে হোয়াটই বসাবো হোয়াট ডু যেমন what is wanted by you তাহলে এটার স্ট্রাকচার কি what থাকলে what বসাবা প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B3 plus by subject or objective from তাহলে দেখো what do you want what is wanted by you তাহলে কি এটা ট্যাক্সের প্রথম হোয়াট বসাবা আর অক্সিলারি ভার্ব যেটা আসে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসাবা তারপর B3 বসাবা B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পরে বাই হবে পরে সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম হবে ওকে আন্ডারস্ট্যান্ড
এরপর দেখো আরেকটা সেন্টেন্স, হোয়াট হ্যাজ হি ডান। তাহলে এটা সেম নিয়ম, what has been done by him. শেষে প্রশ্ন দেব। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে হোয়াট থাকলে এই ফর্মে বসিয়ে দিব। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্রথম হোয়াট থাকলে হোয়াটই বসাবো, তারপর অক্সিলারি ভার্ব বসাবো, এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল উইল যেটাই হোক, তারপর বি থ্রি বসাবো, তারপর বাই বসাবো, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, এরপর দেখো হু থাকলে, হু যুক্ত থাকলে রুল 2, হু যুক্ত থাকলে কি করবে, যেমন হু ইজ কলিং মি, একটা সেন্টেন্স দেই, এটা প্রশ্ন দিয়ে কলিং মি, কে আমাকে ডাকছে, তো এটা কি করবা, হু থাকলে বাই হুম হয়, বাই হুম এম আই বিং কল্ড। তাহলে এটার গঠন কি, হু থাকলে বাই হুম হবে, অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, পরে বি বি বিং, পরে বি থ্রি। তাহলে স্ট্রাকচার, প্রথমে বাই হুম হবে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, B3। এরপর একটা দেখো, হু হ্যাজ হি ইটেন, by whom who has broken the glass, তবে কি হবে, রিসিভ করবা, by whom has the glass been broken, by whom has the glass been broken। ওকে, তাহলে হু থাকলে আমরা জানলাম কি, by whom হবে, তারপর অক্সিলারি ভার্ব হবে, সাবজেক্ট হবে, তারপর বি বিং হবে, বি থ্রি হবে, শেষে প্রশ্ন দাও। ওকে, আন্ডারস্ট্যান্ড?
রুল 3। দেখো whom did you see on the road? whom যুক্ত থাকলে কি করবে? who হবে। তারপর কি হবে? দেখো whom did you see on the road? who was seen on the road by you। গঠনটা কি? স্ট্রাকচার। প্রথমে whom থাকলে who হবে, অক্সিলিয়ারি ভার্ব, এক্সটেনশন বাকি অংশ যদি থাকে অক্সিলিয়ারি ভার্ব B3 করে বাকি অংশ প্লাস বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে whom যুক্ত থাকলে কি হবে? whom did you see on the road? whom যুক্ত থাকলে ডাইরেক্ট বা whom এর পরিবর্তে কি লিখবা? who লিখবা। তারপর অক্সিলিয়ারি ভার্ব পরে B3 বাকি অংশ বাই বসবে, সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো whom থাকলে who হবে। তাহলে আমাদের whom থাকলে who বসিয়ে দিব, পরে অক্সিলিয়ারি ভার্ব লিখবো, B3 লিখবো, বাকি অংশ লিখবো, বাই লিখবো, পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে, আমরা যদি এভাবে এই স্ট্রাকচারগুলো মনে রাখি তাহলে পারবো ইনশাআল্লাহ। এরপর দেখো আমি তোমাদের কিছু এক্সেপশন রুলস কয়েকটা দেখাচ্ছি, ওগুলো তোমাদের জানা দরকার। যেমন কোন সেন্টেন্স মাস্ট থাকলে কি হবে? মাস্ট। যেমন মাস্ট, ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকলে কি হবে? We must obey our parents। কোন সেন্টেন্সে মাস্ট থাকলে কি হবে? মাস্ট থাকলে মাস্ট বি হবে, মনে রাখবা। আর বাকি নিয়ম সব ঠিক থাকবে। মাস্ট থাকলে মাস্টের পরে কি দিবা? বি দিবা। তাহলে আমরা যথা নিয়ম করি, ऑब्जेक्ट के सब्जेक्ट बनाए और पेरेंट्स मस्ट तक मस्ट की लिखो, मस्ट बी। और पेरेंट्स मस्ट बी ओबे बाय अस। ही कैन डू द वर्क। তাহলে ক্যান আছে ক্যান বি হবে, অত্যন্ত সহজ। The word can be
can buy him. তাহলে আমরা কি শিখলাম? মডেল অক্সিলারিজ ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকলে তাদের পরে বি বসবে। ওকে, মডেল অক্সিলারিজ ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকলে কি হবে? তাদের পরে বি বসবে আর যথানিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিবে। ওকে, এরপরে দেখো আরেকটি রুলস, যেমন হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত, যেমন হিমসেলফ, হারসেলফ, ইউরসেলফ, দেমসেলফ। রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত যদি থাকে তখন তাদের গুলাই কি করবে? এটা একটু ব্যতিক্রমধর্মী, এটা শুধু টেন্সের পরিবর্তন হবে আর ভার্ব যুগে রিফ্লেক্সিভ প্রনাউন হবে। যেমন এটা আছে হি কিল্ড হিমসেলফ, তাহলে কি হবে? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ হয়ে গেল। নাম্বার 2, she fans herself, তো কি হবে? একই নিয়ম, she is fanned by herself। ওকে, তাহলে আমরা জেনে গেলাম কি রিফ্লেক্সিভ প্রনাউন যদি থাকে তখন তুমি কি করবে। কোয়াসিভেসিভ ভার্ব যদি থাকে আরেকটা রুলস দেখো, রাইস সেলস চিপ, কি হবে? রাইস এ ধরনের যদি থাকে কোয়াসিভেসিভ ভার্ব তখন তোমরা করবে রাইস ইজ চিপ when it is sold। দেখো হানি টেস্ট সুইটস, হানি সুইট when it is tested। তাহলে এই ধরনের যদি থাকে আমরা করে মানে রাইস ইজ চিপ when it is sold, when দিয়ে আমরা করে। এরপর দেখো তোমাদের কিছু প্রনাউন আছে যেমন বাই দিয়ে সব করে, এখন বাই না বসে যেসব অন্য প্রনাউন গুলো বসবে সে ধরনের গুলো দেখো, কি অন্য প্রিপজিশন গুলো বসবে সেটা দেখো। বাই প্রিপজিশন না বুঝে না বসে অন্য প্রিপজিশন গুলো করবে, তোমাদের দেখাচ্ছি এক্সেপশন রুল। যেমন আই নো হিম, তাহলে এটা কিভাবে করবে? হি ইজ নন টু মি, এটাকে বাই প্রিপজিশন না বসে টু বসছে কেন? নো ভার্বের সাথে বাই বসে না, টু বসে, এটা মনে রাখবা। হি অ্যানয়েড মি,
সে আমাকে বিরক্ত করেছিল, তাহলে I was past indefinite tense, তাহলে I was annoyed. With হবে, তাহলে I was annoyed with him, তাহলে annoyed ভার্বে সে পরে with হবে, এটা মনে রাখতে হবে, by হবে না। The news shocked me. The news shocked me. I was object के subject করলাম, এটা হলো past indefinite tense, তাহলে I was shocked at the news, তাহলে shock ভার্বের সাথে কি হয়? at হয়, by হবে না, মনে রাখতে হবে, shock ভার্বের সাথে at হবে। His behavior surprised me. It was same. I was surprised at his behavior. Surprise versus the at হয়। তাহলে আমরা ব্যতিক্রম রুলস কিছু জেনে গেলাম কি I know him, he is known to me, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজ ইজ হয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, নো ভার্বের সাথে টু হয়। Annoyed, he annoyed me, I was annoyed with him. The news shocked me, I was shocked at the news. His behavior surprised me, I was surprised at his behavior. Okay, understand? এরপর দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করবে? যেমন ইংলিশ ইজ স্পোকেন, English is spoken all over the world. এটা দেখো প্যাসিভ করে দেয়া আছে, অ্যাক্টিভ কিভাবে করবে? তাহলে এটা একটু ব্যতিক্রমধর্মী, এটাকে সাবজেক্ট উজ্জ আছে, তাহলে কি হবে? People speak English all over the world. People speak English all over the world. দেখো এটা the thief was caught, এটা কিভাবে করবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে এটাও সাবজেক্ট উজ্জ আছে, কি লিখবে? the police caught the thief. এরপর একটা দেখো দেখো the ship was burned, তাহলে
ফায়ার বার্ন দ্য শিপ, যাকে সাবজেক্ট উজ্জ, প্রত্যেকটা দেখো পিপল, পুলিশ, ফায়ার। সাধারণত পুলিশে চোরকে ধরে, আগুন সাধারণত কোনো বস্তুকে জ্বালায়, লোকজন সাধারণত ইংলিশে, পৃথিবীর সব লোকজন ইংলিশে কথা বলে। তাহলে এই ধরনের ব্যতিক্রম ধর্মী যদি তোমার থাকে তাহলে আশা করি তোমরা এই রুলস গুলো দেখলে পারবে। তো আজকে ভয়েস সেন্স যে রুলস গুলো দিলাম সেই রুলস গুলো যদি তোমরা যথাযথভাবে ফলো করো আশা করি যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ পারবে। ওকে, আজকে আল্লাহ হাফেজ।